হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। স্টুডেন্টস, যেমনটা কালকে আমাদের স্টাফরা তো একটা আপডেট দিয়ে দিয়েছিল আমাদের পেজে এবং ইউটিউবে, যে আজকে আমি আরআরবি গ্রুপ ডির যে আগামী পরীক্ষা হতে চলেছে তার সব থেকে ক্রুশাল পার্ট যেটা, সেটা হলো আমাদের সায়েন্সের পার্টটা, যেটা থেকে প্রিভিয়াস ইয়ারে তো মানে ভালো টাফ কোশ্চেন এসেছিল। তো ওই যে পরীক্ষায় যে প্রশ্নপত্রগুলো এসে থাকে বা ওই ধরনের যে প্রশ্নপত্রগুলো তোমাদের আসে, সেগুলো ক্র্যাক করতে গেলে বা সেই ধরনের প্রস্তুতিটা নিতে গেলে কিভাবে প্রস্তুতি নিতে হবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমাদের। এবং শুধুমাত্র যদি তুমি বলো যে আমি শুধু মানে অন্য যে তিনটে পার্ট আছে তার উপর দিয়ে আমি পরীক্ষা কোয়ালিফাই করব, তো সেটা কিন্তু মানে সব সময় হয়ে ওঠে না। তো সেই কারণে তোমাদের জানা দরকার যে আমাদের যে আরআরবির যে পরীক্ষাটা হতে চলেছে সেইখানে আমাদের প্রশ্নপত্রগুলো যেগুলো আসে সেগুলো কি ধরনের আসে এবং আমরা প্রস্তুতিটা কিভাবে নেব। তো সবার আগে আমরা দেখব, আমি প্রিভিয়াস ইয়ারের এটা আমাদের 2018 মানে 18 নোটিফিকেশনে 19-এ যে পরীক্ষাটা হয়েছিল তার সমস্ত শিফটের প্রশ্ন এটা আমার কাছে কালেক্ট করে রেখেছি আমি। তো সেটাই আমি নিয়ে এখন আমি আলোচনা করব যে কোন কোন প্রশ্ন বা কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আমাদের এসেছিল। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা আমার কাছে আসলো সায়েন্সের যে প্রশ্নটা, সেটা আসলো সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহার করা হয়ে থাকে, সোনা, রূপা, সিলিকন না তামা। আচ্ছা, তাহলে এবার আমার সবার আগের কাজটা কি হবে? সবার আগের কাজটা হবে এই যে আমাদের পিডিএফটা রয়েছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো আমাকে কালেক্ট করে নেওয়া। ঠিক আছে, যত প্রশ্ন এসেছিল, আরআরসি পরীক্ষা কন্ডাক্ট করিয়েছিল, এবছর আরআরবি করাবে, তো যাই হোক, কিন্তু তোমাদের কোশ্চেনটা জেনে নেওয়া দরকার। ঠিক আছে, আচ্ছা আগে শুরু করি যেখানে আমি বললাম। তো প্রিভিয়াস ইয়ারের আমার যত ধরনের প্রশ্ন ছিল সম্পূর্ণটা আমি আগে কালেক্ট করব। আমি একটা অ্যানালাইসিস করছি, বাকিগুলো আমি ধীরে ধীরে দেখিয়ে মৌখিক অ্যানালাইসিস আমি করে দিচ্ছি। যেমন সৌর প্যানেল কোন ধাতুগুলো দ্বারা ব্যবহৃত হয়, অপশন ছিল সোনা, রূপা, সিলিকন না তামা। আচ্ছা, এবার এই প্রশ্নের যে উত্তরটা আছে, এই প্রশ্নের উত্তরটা আমাদের কি হবে, সেটা হলো আমাদের হচ্ছে সিলিকন। এটা আমরা জেনে নিলাম। এইবার আমি যখন এটা পড়বো বা এই প্রশ্নটা যখন আমার চোখের সামনে আসবে, তখন আমি স্টাডিটা কিভাবে করব। প্রিভিয়াস ইয়ার কিন্তু সবার আগে স্টুডেন্টস আগে সলভ করে নিতে হবে। ইউটিউবের যে কোনো চ্যানেলেই যাও, ইউটিউবের যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে, তোমরা এটা যে কোনো জায়গা থেকে ডাউনলোডও করে নিতে পারবে, গুগল থেকেও পেয়ে যাবে। প্রশ্নগুলো খালি জাস্ট কালেক্ট করে নিবে। আমাদের যে পেইড ব্যাচ চলছে, জাস্ট দুদিনই ক্লাস হয়েছে এর আগে আমাদের, সেটার জন্য তোমরা আমাদের সাথে 8597184264 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আমাদের ডাইরেক্ট আমাদের সঙ্গে করতে হয়, আরো অনেক কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে, আমাদের টেলিগ্রাম লিংক, হোয়াটসঅ্যাপ লিংক সবই আরআরবির উপরে যেগুলো আছে, আমাদের ডাব্লিউপির ব্যাচ শুরু হয়ে গেছে, সমস্ত লিঙ্ক গুলো দেওয়া রয়েছে, সেখানে জয়েন থাকো, সেখানেও কোশ্চেন করতে পারো, সেখানে কোনো না কোনো স্টাফ তোমাদেরকে সাথে সাথে জয়েন করিয়ে দিবে। আমাদের পেইড ব্যাচের ক্লাস যেটা চলছে সেটা সপ্তাহে 5 দিন ক্লাস চলছে, 4 মাসের কোর্স এবং মাত্র ওয়ান টাইম পেমেন্ট 599 টাকা কিন্তু স্টুডেন্টস। এর মধ্যে সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ঠিক আছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তোমাদের পিডিএফ আকারে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, নোটস, মক টেস্ট এভরিথিং কিন্তু ওর মধ্যে প্রোভাইড করানো হবে। এই প্রিপারেশনটা আমি তোমাদের নিজে হাতেই প্রোভাইড করব, সঙ্গে জাকির স্যার থাকছেন। তোমাদের এইটুকু বলতে পারি যে সেরা প্রস্তুতিটা তৈরি করতে সঠিক ইনফরমেশন গুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দিতে পারবো। কিছু কিছু জায়গায় শুধুমাত্র বলছি যে এনসিইআরটি শুধু ফলো করলে, এনসিইআরটি ফলো করলে হয়ে যাবে, ওগুলো ওইভাবে হয় না। হ্যাঁ, এত কিছু পড়লে অত বেশি কিছু মনেও থাকবে না, এটা একদম বাস্তব কথা। আমাকে টেকনিক্যালি পড়তে হবে, তাহলে কি আমার আলটিমেটলি আমার পরীক্ষা হলে কমনটা পাবো। ঠিক আছে, আর প্রথম দিককার যে সকল শিফট গুলো থাকে জেনারেলি ওগুলোতে ইজি কোশ্চেনই পাবে তোমরা, যেগুলো তোমরা সবাই মোটামুটি পারবে। কিন্তু গিয়ে যত শিফট এগোতে থাকবে ধীরে ধীরে কিন্তু টাফ হতে থাকবে। তো চিন্তার কোনো কারণ নেই, সেখানে নর্মালাইজেশন আছে। শেষের দিকে যারা পরীক্ষাতে, যেমন আমার নিজের আরবি গ্রুপ ডিতে প্রায় 28 নাম্বার মতো বেড়েছিল, সরি হ্যাঁ 28 নাম্বার বেড়েছিল আমার। ঠিক আছে, একদম লাস্টের আগের দিন আমার পরীক্ষা ছিল, তো প্রচুর টাফ কোশ্চেন ছিল। তো যাই হোক, তো এইবার আমার যে এটার উত্তর হয়ে গেল আমার সিলিকন। এবার এর সাথে যে আনুষঙ্গিক অপশনস গুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা বিষয় আমাকে জানতে হবে যে এর উপরে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এসে থাকে। যেমন যদি বলি কোন ধাতুর গলনাঙ্ক, কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে বেশি, ঠিক আছে, সেটা আমার হবে হচ্ছে সোনা। রূপার আমার কি
তড়িৎ এবং তাপ এই দুটোর সব থেকে বেশি সুপরিবাহী হলো আমার হচ্ছে রূপা। তামা যদি আমার বলা হয়, তামা আমাদের কি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, সেই ধরনের প্রশ্ন। তো এইরকম করে আমাকে প্রত্যেকটা অপশনের উপরে আমার একটা বেসিক নলেজ আমাকে ক্রিয়েট করতে হবে। এটা শুধু একটা প্রশ্ন না, কি এসছে চোখের দেখা দেখলাম, আমি তো এটা পিডিএফটা কালেক্ট করে নিয়েছি, এটাকে আমি প্রিন্ট আউট করে নিয়েছি, আমার কাছে বেটার আছে, জীবনেও চাকরি হবে না, ওতে করে কোনো চাকরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, একদম তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি। এটার যারা পোস্টমর্টম করতে পারবে প্রিভিয়াস এর প্রশ্নগুলো, নট অনলি শুধুমাত্র যে আমার ইয়ের ক্ষেত্রে আরআরসি যে গ্রুপ ডি তাই না, আরআরবি গ্রুপ এনটিপিসি যে সকল শিফট গুলো গত বছর এসছে সেগুলোকেও পোস্টমর্টম করতে হবে। কি এসছে, কোন চ্যাপ্টার থেকে এসছে, এই অপশন গুলো কি আছে, এই অপশন গুলো আর কি কি হতে পারে, সেগুলো সবকিছু মিলিয়ে বুকস এর ব্যাপারে আমি লাস্টে আসবো, ঠিক আছে? আগে প্রিভিয়াস এর করে তোমাকে আইডিয়াটা নিতে হবে যে আরআরবির কিরকম প্রশ্ন এসে থাকে আর আরআরসির আমাদের প্রশ্নগুলো কিরকম এসে থাকে, আমি সব আজকের এই ভিডিওতে কভার করব, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? দেখো, রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন এই দুটো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, ভৌত পরিবর্তন মানে কি, যে পরিবর্তনের ফলে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না। মানে ধরে নাও তরল আছে, তরল থেকে কঠিন হয়ে গেল, তরল থেকে বা কঠিন থেকে তরল হয়ে গেল, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন, বা গ্যাসীয় হয়ে গেল রাসায়নিক পরিবর্তন। আর বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? কিন্তু তোমার হচ্ছে মানে শুধুমাত্র ইয়ের মানে রূপের পরিবর্তন হবে, ঠিক আছে? মানে সরি, মানে সম্পূর্ণ বিষয়টা চেঞ্জ হবে না। আমি একটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আমরা বলছি নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়, ঠিক আছে? ভৌত পরিবর্তন, জলের জলীয় বাষ্পের রূপান্তর, দুধের দইয়ে রূপান্তর, লোহার মোর্চা পড়া, না আমাদের দেহে খাদ্যের হজম। তাহলে দেখো আমার এখানে কি আছে, দুধের দইয়ে রূপান্তর, দুধটা দইয়ের আকারে হয়ে যাচ্ছে, লোহার উপরে মোর্চা পড়ছে। দেখো মোর্চাটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? সম্পূর্ণটা আলাদা। দুধের দইয়ে রূপান্তর যদি বলি, এটা যদি আচ্ছা, এগুলো কিন্তু টোটাল, এগুলোর যে ইয়েটা মানে আমি যদি সংকেত বলি, এগুলো কিন্তু টোটালটা আলাদা হয়ে যাচ্ছে। আমাদের খাদ্যের হজম সম্পূর্ণরূপে এগুলোর আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু জল যখন জলীয় বাষ্প হচ্ছে, তখনও কিন্তু আমার যে জলের যে এলিমেন্টটা থাকছে H2O, সেই এলিমেন্টটি কিন্তু থাকছে, সেটা খালি আমার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। জাস্ট এই দুটো খালি আমার আলাদা হয়ে যাচ্ছে, নতুন করে কোনো কিছু এডিশন হচ্ছে না। আমি এইখানে বলতে একটু খালি মানে ইয়েটা করলাম, ছোট একটা জিনিস মানে ছাড়া পড়লো, এটা মানে কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন, এটা তো বটেই, এর পাশে অ্যাডিশনাল, আই রিপিট, আমাদের রাসায়নিক পরিবর্তনে কি হয়, অ্যাডিশনাল কোনো কিছু যুক্ত হয়ে যাবে। কিন্তু ভৌত পরিবর্তনের ক্ষেত্রে অ্যাডিশনাল কোনো কিছু যুক্ত হবে না। মানে আমি আরেকবার যদি ছোট্ট করে বলি, ভৌত পরিবর্তনের ক্ষেত্রে যা আছে সেটাই আমার রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের শুধু ভৌত পরিবর্তনের ক্ষেত্রে আমার হচ্ছে। কিন্তু রাসায়নিক পরিবর্তন যখন আমার হবে, তখন কি হবে, রূপের রূপান্তরের পাশাপাশি বা রূপের রূপান্তর নাও হতে পারে, কিন্তু আমাদের সেখানে অ্যাডিশনাল কোনো কিছু যুক্ত হয়ে যাচ্ছে, বা নতুন করে সৃষ্টি হচ্ছে, বা এলিমিনেট হচ্ছে। সেই ধরনের রূপান্তরকে আমাদের রাসায়নিক রূপান্তর বলা হয়ে থাকে। তাহলে আমার এখানে লোহায় মোর্চাটা সম্পূর্ণ আলাদা ধরনের এলিমেন্ট, তাই না? তো এইরকম আরো অনেক উদাহরণ আছে আমাদের। সেইখানে গিয়ে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন যেখানে ফিজিক্সের পার্টটা রয়েছে, সেখানে গিয়ে আমাকে সেটা একবার অবশ্যই দেখে নিতে হবে, ঠিক আছে? বই একটা, বুক একটা তোমার হাতের কাছে অবশ্যই রাখতে হবে। আমি সব সময় প্রেফার করব, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টস আছো তারা বাংলা বুক নিয়েই পড়বে। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস তবেই তারা, বা যারা সত্যি বলতে এনসিইআরটি যে সকল বুকস গুলো থাকে, ঠিক আছে, এনসিইআরটি যদি কোনো বুকস গুলো থাকে, কেউ যদি মনে করে যে আমি ইংলিশে খুব ভালো পড়াশোনায় ঠিক আছে, আমি এগুলো অলরেডি পড়ে এসেছি, তারাই এগুলোর পেছনে এফোর্ট দেবে। ফট করে বাংলা যারা মিডিয়াম বাংলা পড়ে এসছো, তারা যদি ইংলিশে চলে যাও, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে দাঁড়াবে। আমি নিজে যখন প্রিপারেশন নিয়েছি, সম্পূর্ণটা ইংলিশে প্রিপারেশন নিয়েছি, কম্পিটিটিভ প্রিপারেশনটাই আমি ইংলিশে নিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমার কোনো রকম কোনো সাবজেক্টিভ কোনো প্রবলেম হয়নি, আমার তার ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম হয়েছিল। কিন্তু অনেকে প্রিপারেশন বাংলায় নিয়ে থাকো, আমি অনেকে দেখেছি প্রিপারেশন আরো নিচে নেমে যেতে। তো দেখো,
ম্যাটার কোনোদিন চেঞ্জ হয় না, ওগুলো ফালতু কথা। যে সকল কথাগুলো অনেকে বলে থাকে যে আমাদের এনসিইআরটির বই না পড়লে কোনোদিন চাকরি হবে না, আমি নিজেই পড়িনি। আমার কথা বলে আমি নিজেই পড়িনি, আমি এনসিইআরটির বই এগুলো আমি পড়িনি। এগুলো আমি পাতি যে সকল আমার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বইগুলো ছিল সেগুলো আমি স্টাডি করেছিলাম। কম্পিটিটিভ এক্সাম বেস যে সকল বইগুলো ছিল সেগুলো স্টাডি করেছিলাম। হ্যাঁ, যেহেতু আমাদের সময় ওইরকম তোমাদের মতো এত ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ছিল না, ইউটিউবটা অবশ্যই তখনও ছিল, ইউটিউব থেকে অনেক হেল্প পেয়েছিলাম আমি, কিন্তু সিলেক্টিভ ওয়েতে পড়াশোনাটা করেছিলাম এবং যতটুকু প্রয়োজন সেই জিনিসটাই কিন্তু আমি আলাদাভাবে নিজে থেকে রেডিও করেছিলাম। তো তোমাদের কাছে এখন তো অনেক রকমের অপশন রয়েছে, ঠিক আছে। আমি যে বইটা আমার সায়েন্সের বইটা যেটা আরআরবির উপরে বের করবো সেটা আমি নেক্সট উইক, সরি নেক্সট মান্থ এই ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে আমি লঞ্চ করব, সম্পূর্ণ বাংলাতে, কোনো ইংলিশের কোনো গল্প নেই। দেখো আমি একটা কথা বলি, এই জিনিসগুলো না মানে মাথার মধ্যে কেউ বাসা বার্তা দেবে না এই জিনিসটার উপরে, যে আমার এই পরীক্ষা কোয়ালিফাই করতে গেলে আমার এনসিইআরটি যদি বুক না পড়ি আমার কোনদিন চাকরি হবে, এগুলো ফালতু কথা। আমার ভৌত বিজ্ঞানের যে চ্যাপ্টার গুলো আছে, ঠিক আছে, সেই চ্যাপ্টার গুলো যদি আমি পুরোটা কমপ্লিট করি আমার চাকরি কেউ আটকাতে পারবে না। আমাকে ঠিকঠাক সব যে পড়তে হয় কম্পিটিটিভ এক্সামের তার কোনো মানে নেই, আমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আমাকে কম্পিটিটিভ এক্সামে গিয়ে আমি কখনো এটা জিজ্ঞাসা করবে না যে এটার উপরে ব্যাখ্যা করো, যেটা আমাদের 10th অব্দি আমাদের যেটা থেকে থাকে। আমাদের খালি এই বিষয়টা সম্পর্কে জানতে হবে এবং সঠিক নলেজটা রাখতে হবে এবং কোন কোন পার্টের মধ্যে ইম্পর্টেন্ট সেটাকে ফাইন্ড আউট করতে হবে, সবটা পড়ার প্রয়োজন পড়ে না। তো ওই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো নিয়ে বসে দেন ওটাকে স্টাডি করে ওটার সঙ্গে ট্যালি করে বই পড়া শুরু করবে। অবশ্য যারা একদম নতুন করে শুরু করছো আমি একবার অবশ্যই বলবো, অনলি ওয়ান টাইম, একবার যে কোনো বই হতে পারে যেখান থেকে খুশি ইয়ে করো। যেহেতু আমার এখনো কোনো বই আমার লঞ্চ করা নেই, যারা কোচিং এ আমার প্রিপারেশন নিচ্ছে, মানে আমার অফলাইন যে কোচিংটা রয়েছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর, যারা প্রিপারেশন নিচ্ছে তাদের আমি মানে যেহেতু আমার রেডি হচ্ছে তো সেই ম্যাটারগুলো ওদেরকে আমি দিয়ে দিচ্ছি, ওরা ধীরে ধীরে করছে। এবার তোমরা যেহেতু যারা নেবে হয়তো একেবারেও নেবে বলে একটা মনস্থ করেছো, তাদের জন্য বলি ওটা আমি সামনে মাসে লঞ্চ করবো। আর পুরো বইটা আমার মতো করে মানে আরআরবির মতো করে যেটা রেডি করা সেটা এখনো হয়নি, ঠিক আছে। অফলাইনে যারা পড়ছো তাদের জন্য সবই পেয়ে যাবে, কেন ওদের আমরা ধীরে ধীরে ম্যাটার গুলো নোটস আকারে দিয়ে থাকি, সেটা তারা পেয়ে যাচ্ছে, তোমরা কিন্তু সেটা ধীরে ধীরেই পাবে, ঠিক আছে। তোমাদের জন্য আমি নেক্সট মান্থ ফার্স্ট উইকের মধ্যে আমি লঞ্চ করে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের এখনো পর্যন্ত বাড়িতে কিছু থাকে জাস্ট আমি ওটা কি বলবো, ওয়ান টাইম ঠিকঠাক ভাবে পড়ে নাও, ঠিকঠাক ভাবে পড়বে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর যখন পড়বে গ্যাপ দিয়ে দিয়ে পড়বে, মানে একবারে বসলাম আমি 5 দিনের মধ্যে গোটা বই কভার করবো কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে 2 পাতা 3 পাতা করে পড়ো, সেই পড়াটাকে প্রশ্ন আকারে তৈরি করো, প্রশ্ন আকারে তৈরি করার পর সেই প্রশ্নগুলো কাউকে দিয়ে ধরিয়ে নাও। তো এই ম্যাটার গুলো তোমরা কিন্তু রেডি করো, মানে অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। চ্যাপ্টার 3টেই আমাদের সাবজেক্ট থাকছে, একটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্স, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। 3টে থেকেই আমাদের এখানে প্রশ্ন এসে থাকে। তো সেটাকে কিভাবে যে কোনো বই থেকেই আস্তে 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 শুরু করে দাও, ঠিক আছে। বেশি বুকিশ হবে না। এক কম্পিটিটিভ এক্সামে যদি কোনো ভালো বই থাকে একটা বই থাকলেই যথেষ্ট। তারপরে ডাইরেক্ট আমরা চলে আসবো হচ্ছে মক টেস্টের মধ্যে। মক টেস্টটা আমরা শুরু করব প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দিয়ে, এবং তারপরে সেই প্রিভিয়াস এর কোশ্চেন রিলেটেড যে সকল প্রশ্নগুলো আছে সেখানে গিয়ে আমরা মানে সেখানে গিয়ে আমরা শেষ করবো এবং সেটা অ্যানালাইসিস করা, কোথা থেকে এসছে, কি এসছে, আর কি কি আসতে পারে, এটা হলো আমার ফাইনাল স্টেজ। আশা করি জিনিসগুলো আমি বোঝাতে পারছি, কারণ যারা আমাদের পেইড ব্যাচে করছে যে অফলাইনে করুক, অফলাইনে তো দেখো অফলাইনের প্রিপারেশন অফলাইনের মতো হয়, বেস্ট প্রিপারেশন হয়ে থাকে। যারা যারা মনে করছে যে আরআরবি ক্র্যাক করবো, আমি একদম চোখ কান নাক বন্ধ করে একটাই কথা বলবো, কোনো কথা না ভাবে আমাদের কোচিং এ আমার একাডেমিতে জয়েন করো, আমার সামনে থাকো, সাথে থাকো, তাহলে সব থেকে বেস্ট প্রিপারেশনটা প্রোভাইড করতে পারবো। অনলাইনেও সম্পূর্ণটা যে প্রপারলি হয় সেটা কিন্তু নয়, অনলাইনে কোথাও কোথাও গ্যাপ থেকেই যায়, কিন্তু অফলাইনে হয়টা কি সম্পূর্ণটা হাতে ধরে নিজে তৈরি করে দেওয়া যায়, ঠিক আছে। তো তোমরা যারা যারা মনে করছো আমাদের অফলাইন থ্রু প্রিপারেশন নেবে, ওর নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, 7384198320। এই নাম্বারে যোগাযোগ করো। আমাদের বালুঘাট আবাসিক রয়েছে, অনাবাসিক রয়েছে, ছেলে মেয়ে সবারই ব্যবস্থা রয়েছে, মাঠের ট্রেনার সবই রয়েছে, বই, নোটস, মক টেস্ট, এসি ক্লাসরুম সবকিছু প্রোভাইডের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ক্লাস টেস্ট গুলো করানো হয়ে থাকে। এবার আমরা চলে আসবো, দেখো একটা অঙ্ক এসছে আমাদের, সেটা কিসের উপরে এসছে, এটা আমাদের ভৌত বিজ্ঞানের একটা অঙ্ক এসছে। এই ভৌত বিজ্ঞানের অঙ্কটা আমাদের কিসের উপরে আছে, দেখো একটা ম্যাথের উপরে অঙ্ক আছে, অঙ্ক বলছি মানে ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর যে উপরে যে প্রশ্নগুলো বা ফিজিক্সের যে সকল ম্যাথের পার্টগুলো থাকে তার উপরে আমাদের একটা প্রশ্ন এখানে এসছে।
তো প্রশ্নটা কি আছে একবার দেখে নাও। কি বলেছে? ভর এম যুক্ত একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে গতিশক্তি হলো 25 জুল। সেটির গতিশক্তি কখন হবে? যখন এটি গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি হবে। ঠিক আছে, ভর আছে আমার এখানে, গতিবেগ আছে, গতিশক্তি আছে। শক্তির একক কি? আমি এখান থেকে অনেক কিছু দেখো জানা যায়। শক্তির একক কি? জুল। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড আমার কিসের? এটা হচ্ছে স্পিডের। এটা ভর এম ধরে রেখেছে, তো ভর তো আমার কোনোদিন পরিবর্তনই হবে না। এবার কি বলছে? সেটির গতিশক্তি কত হবে যখন সেটির গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা সিম্পল নিয়ম আমরা জানি, যখন গতিশক্তি দ্বিগুণ বৃদ্ধি, গতিবেগ যখন দ্বিগুণ বৃদ্ধি হয়, ঠিক আছে, গতিবেগ যখন দ্বিগুণ বৃদ্ধি হয় তখন গতিশক্তি সবসময় 4 গুণ বৃদ্ধি হয়। গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি হয় তাহলে গতিশক্তি আমাদের 4 গুণ বৃদ্ধি হবে। ঠিক আছে, আমাদের স্কোয়ার আকারে সেটা আমার বাড়তে থাকে। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কি হবে? 4 গুণ করলে 100 জুল। ক্লিয়ার? নেক্সট আমাদের যদি প্রশ্ন বলি, তাহলে আমরা কি জানলাম এখান থেকে? অঙ্ক যেগুলো আছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের, যে সকল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে স্টাডি করতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো আমাদের দেখে নিতে হবে, বেসিক নিয়মগুলো, খালি অত কঠিন কিছুই না, বেসিক গুলো। এগুলো এনসিইআরটি পড়ো, ভালো কথা, যারা পড়তে পারছো কোনো ব্যাপার না, পড়তেই হবে। আমি এটার পক্ষপাতিত্ব করব না। তোমাদের যেরকম খুশি যে কোনো জায়গা থেকে চ্যাপ্টার গুলো ঠিকঠাক পড়ো, তাহলে তোমাদের কভার হয়ে যাবে। কিন্তু কম্পিটিটিভ এক্সামের মতো করে কিন্তু পড়ো, হ্যাঁ। ফালতু ফালতু বিশেষ ডেসক্রিপটিভ বইতে আমি ডাব্লিউবিসিএস এর জন্য বা ইউপিএসসি এর জন্য এখানে প্রিপারেশনের কোনো ব্যাপার নেই। তোমাদের কম্পিটিটিভ খুব ইজি পরীক্ষা, খুব ইজি এক্সাম, সেই মোতাবেকই পড়বে, নিজেকে অত বেশি প্রেশার দেওয়ার কোনো ব্যাপার নেই। নেক্সট কি বলছে? রক্তনালীর লাল যে যোগকলা কোনটা? তাহলে আমরা এতক্ষণ ধরে ফিজিক্যাল সায়েন্স দেখছিলাম, এবার আমরা দেখতে পাচ্ছি কি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের উপর আমাদের প্রশ্ন আসছে। কোথা থেকে আসছে? রক্তের চ্যাপ্টার থেকে, যেটা তোমাদের বাংলা যদি বলি সংবহন তন্ত্র। সংবহন তন্ত্রের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে প্রশ্ন হচ্ছে। তো এটা এমন কি কঠিন প্রশ্ন? কি বলেছে? লাল যোগকলা কোনটা? তো আমরা প্রত্যেকেই জানি, একদম ইজি কোশ্চিন, লাল যোগকলা। কারণ সমস্ত দেহের যে অর্গান গুলো রয়েছে সেগুলোকে কে যুক্ত করে? আমাদের সেটা করে থাকে আমাদের রক্ত। রক্তের মধ্যে কোন এলিমেন্ট দেখতে পাওয়া যায়? প্লাজমা। আরবিসি রেড ব্লাড কর্পাসল। আমাদের যখনই পড়বো যে শ্বেত লোহিত রক্তকণিকা, বাংলায় যদি বলে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা সম্পর্কে আমাকে একটু ধারণা নিতে হবে। অপশন গুলো যেটা আমি কেবলই বললাম, অপশন নিয়ে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। এটা লাল হওয়ার কারণ কি? আমাদের হিমোগ্লোবিন। ঠিক আছে, এটা কতদিন আমাদের মানে স্টে করে, কতদিন আমাদের শরীরের মধ্যে থাকে? ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসল, এটার কারণে এটা বৃদ্ধি পেলে আমাদের ক্যান্সার রোগ হয়। ক্যান্সারটার নাম কি বলে থাকে? ঠিক আছে, প্লাজমার এলিমেন্টটা কিরকম হয়? এবার সাধারণ তরল থকথকে অবস্থাটা প্লাজমার কারণে হয়। এই যে ছোট ছোট ব্যাপারগুলো রয়েছে সংবহন তন্ত্রের, যখন আমি যাব রক্তের উপরে প্রশ্ন, যে রক্তের উপরে ছোট্ট করে আমরা খালি একটু স্টাডি করে নেব। ঠিক আছে, যখনই স্টাডি করে নেবো এটার উপরে আমার একদম এই প্রশ্নটার যত রকমের অপশন আছে সম্পূর্ণ আমাদের কোর ধারণা তৈরি হয়ে যাবে। এবার ভাবো তো, আমার এই যে পিডিএফটা আছে, আমি এই পিডিএফটা প্রিন্ট আউট করেছি, প্রায় 1000 পেজ মতো হয়েছে। এই 1000 পেজের মধ্যে আমি যদি ধরেও নিই, মোটামুটি ধরে রাখো প্রায়, যদি আমি ধরে নিই এখানে 1000, 1500, 2000 মতো যদি আমার এখানে সায়েন্সেরই প্রশ্ন থাকে, সেই তার যদি 4টা করে অপশন থাকে, এবং সেটাকে যদি আমি টোটাল যদি আমি কমপ্লিট করি উইথ প্রপার অ্যানালাইসিস, কোন চ্যাপ্টারের, মানে সে জীবন বিজ্ঞান বলো, ভৌত বিজ্ঞান বলো, বা আমাদের কেমিস্ট্রি বলো, কোন চ্যাপ্টারের কোন জায়গা কি তোমাদের বাদ থাকবে? ইম্পসিবল, কোনো দিনও বাদ থাকবে না। আর আমি হাজারো বার বলছি, কোন রকম কোনো কিছু নয় যে আমাকে সায়েন্সের বই নিয়েই মানে ইয়ে নিয়ে পড়তে হবে, খুব টাফ টাফ বই নিয়ে পড়তে হবে। বই একই বাবা, সংবহন তন্ত্র থেকে যদি প্রশ্ন আসে, সংবহন তন্ত্র এনসিইআরটির বই আলাদা, আমাদের বাংলা মিডিয়ামের বই আলাদা, এবং কোনো ব্যাপার নেই। সংবহন তন্ত্র মানে তো সংবহন তন্ত্রই, এটা তুমি যে চ্যাপ্টার থেকেই পড়ো না কেন, যে বই থেকেই পড়ো না কেন, এখানে রক্তকে আলাদা করতে পারবে না। রক্ত যে আবিষ্কার করছিল সে আবিষ্কার করছে, রক্তের যা এলিমেন্ট ছিল সেখানে তাই আছে, যা কাজ তাই আছে। তো এগুলো নিয়ে অত বেশি হেডেক নেওয়ার কোনো রকম কোনো ব্যাপার নেই। নেক্সট, রকেট কার উপরে কাজ করে? শক্তির প্রিন্সিপালের উপরে, ভরের প্রিন্সিপাল, দ্রুতির প্রিন্সিপাল, ভরবেগের প্রিন্সিপাল। তাহলে আমাদের যে শক্তি যেটা থাকে, মহাকাশে শক্তি হয়, এটা আমাদের কি? থার্ড ল, নিউটনের আমাদের থার্ড লর উপরে আমাদের হচ্ছে রকেটটা কাজ করে। তো আমাদের কি হয় যদি, আচ্ছা
এদের মধ্যে কোনটার কারণে হয়? তো না আমাদের শক্তি এখানে কাজ করবে, শক্তির প্রিন্সিপালের কোনো গল্প নেই, ভর সংরক্ষণের কোনো ব্যাপার নেই, না দ্রুতি আছে, ভরবেগ অবশ্যই আছে। ঠিক আছে, ভরবেগের গতিশক্তির উপরে এই প্রিন্সিপালের উপরে কাজ করে। অ্যাকচুয়ালি ভরবেগের প্রিন্সিপালটা এখানে কেন হবে? কেননা এটা আমার নিউটনের অ্যাকচুয়ালি সেকেন্ড ল এর উপরে হয়। থার্ড ল এর মধ্যে সেকেন্ড লটাও কিন্তু আমাদের ইনক্লুডেড আছে। মানে আমি যদি একটু বাংলায় তোমাদেরকে বলি, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের থার্ড ল বা তৃতীয় নিউটনের গতিসূত্রে যে সূত্রটা রয়েছে তার মধ্যে রয়েছে। দ্বিতীয়ত কি বলা হয়েছে? যে যেদিকে আমরা বেগ দিব সেই দিকেই আমাদের কোনো কিছু ধাবিত হবে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে মানে অলমোস্ট মানে এই দুটো যে সূত্র বলেছে না, এই যে দ্বিতীয় নিউটনের গতিসূত্র বা তৃতীয় গতিসূত্র, এইটার উপরেই কিন্তু বেস করে আমাদের রকেটের কার্যনীতি কাজ করে। দ্রুতির ক্ষেত্রে বা ভরের সংরক্ষণটা কি? ভরের সংরক্ষণ প্রথম গতিসূত্র, ঠিক আছে, জার্ডের সূত্র, যেটাকে আমি যদি বলি জার্ডের সূত্র, সেটা হচ্ছে প্রথম গতিসূত্র। তো এই যে বিষয়গুলো, দ্রুতির সংরক্ষণের প্রিন্সিপালটা কি, ভরের সংরক্ষণের প্রিন্সিপালটা কি, শক্তির সংরক্ষণের প্রিন্সিপালটা কি, তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ফাইন্ড আউট করে নিতে হবে। ঠিক আছে, আমি তোমাদের পড়াচ্ছি না কিন্তু স্টুডেন্টস, আমি তোমাদের শেখাচ্ছি যে কিভাবে পড়তে হবে। ঠিক আছে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক হয়। অযথা চতুর্দিকে ঘুরে কোনো লাভ নেই। আমি একটা জিনিস অনেক স্টুডেন্টসদের মধ্যে দেখেছি, এই না নোটিফিকেশন দিল, এই না পড়া শুরু করলাম, 50টা ইউটিউব চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে নিলাম, 50 জায়গা থেকে আমি পড়তে শুরু করলাম। এগুলাতে কিছু লাভ হবে না। যারা নতুন প্রিপারেশন নিচ্ছ, কোনো লাভ নেই। নতুন যারা প্রিপারেশন নেবে সবার আগে কোনো কোচিং জয়েন করো। আমি বলবো না যে আমার এখানে জয়েন করো, যেখানে খুশি সেখানে তুমি জয়েন করো, যেখানে তোমার কাছে ভালো গাইড করাতে পারবে তুমি সে কোনো জায়গায় একটা জয়েন করে নাও। সেকেন্ড থিং, এখান থেকে গাইডটা নিয়ে নাও যে কিভাবে আমি পড়াটা শুরু করব, বুক কি কি পড়বো বা কি কি পড়বো না। ঠিক আছে, পড়বো নাও গল্প থাকবে, পড়বো না, কি কি পড়বো আর কি কি পড়বো না, এই দুটোই আমাদের জানতে হবে। বেসিক জিনিসগুলোকে জেনে নাও। অনলাইনেও যারা ক্লাস করছো, আমি হাজারবার বলবো কোনো প্রেশার নিয়ে কোনো কিছু করবে না, কেননা তারাও আস্তে আস্তে এই জিনিসটা শুরু করবে। আর প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় থাকে। আমি ভাবি যে আমার 200 পাতা রয়েছে, আমার হচ্ছে সায়েন্সের পাতা, আমি একদিনে 200 পাতা তো দূরের কথা, আমি 2 পাতাও পড়বো কিনা সন্দেহ আছে। আমি টার্গেট নিলাম যে 3 মাসের মধ্যে আমি সায়েন্সটা কভার করব। তো 3 মাসের মধ্যে আমার 180 দিন আছে। আমি যদি পড়িও 150 দিন, তাহলে আমি 2 পাতা করে পড়লেও আমার 300 দিন হয়ে যাচ্ছে। তো 2 পাতার বেশি আমি কেন পড়তে যাবো? হ্যাঁ, অবশ্যই একটা ফ্যাক্টর থাকে, যখন তুমি 2 পাতা পড়বে, পরের দিন যখন আবার 2 পাতা পড়ছো, তখন আগের দিনের 2 পাতাটা একটু ঝালাই করে নেবে, তাহলে গিয়ে কিন্তু গোড়াটা কমপ্লিট হবে, নচেত কিন্তু হবে না। নাহলে লাভ দেখবে 15 দিনের মাথায় যখন গিয়ে তুমি 30 বা 35 পাতার নাম্বারটা পড়ছো, তখন এই প্রথম 2 পাতাটা অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তার পাশাপাশি আমাদের যে মক টেস্ট গুলো থাকে, ওই চ্যাপ্টারের উপরে সমস্ত ইউটিউব চ্যানেলে বিনামূল্যে এগুলো দেওয়া আছে। কোনো চাপের ব্যাপার নেই যে অনেক ইউটিউব চ্যানেল ওগুলো বিনামূল্যে দেওয়া আছে। ওই চ্যাপ্টারের উপরে বিনামূল্যে যে সকল মক টেস্ট গুলো রয়েছে, সেই মক টেস্ট গুলো তোমরা দিয়ে দাও, তাহলে তোমাদের হয়ে যাচ্ছে। সংবহনতন্ত্র লেখো, লিখে ইউটিউবে সার্চ করো যে আমাদের সংবহনতন্ত্রের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, হাজার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বেরিয়ে আসবে। দেখো এবার যে তোমার পড়া হয়ে গেছে চ্যাপ্টারটা, তো ওখান থেকে তুমি রিভাইজ করে পারছো কিনা। ঠিক আছে, তো এই সকল প্রিন্সিপাল গুলো কিন্তু বুঝতে হবে, এই সকল মেথড গুলো তোমাদেরকে বুঝতে হবে, তবেই গিয়ে কোনো একটা চাকরির পরীক্ষা কিন্তু কভার আপ করবে। 3 মাসের উপরে 4 মাসের প্রিপারেশন প্রয়োজন পড়বে না, যদি সঠিকভাবে চলা যায়। আর আমি পড়তে আসলাম, পড়ে টড়ে ঘুরতে আসলাম, ঘুরতে মানে অনলাইনে জয়েন করে নিলাম, চাকরি পেয়ে গেলাম, এগুলো ফালতু মেথডে, এগুলো তো কোনো লাভ নেই। বা বই এক গাদা কিনেও কোনো লাভ হয় না, ওগুলো লাইব্রেরি হয় বাড়িতে, ওগুলো নিয়ে কোনো পড়াশোনার কোনো কিছুই হয় না। ঠিক আছে, ওকে, নেক্সট কোনো কোশ্চেন। বর্তমানে বিজ্ঞানীরা কটা অবস্থার কথা বলেছেন? আমাদের আগে যেমন আমাদের এর আগে অবধি কটা ছিল? 3টে, কঠিন, তরল, গ্যাসীয়, তারপরে প্লাজমা, এবং বর্তমানে এখন আছে 5 রকম। বর্তমানে বিজ্ঞানীরা বলছে বস্তুর এখন আগে ছিল 3টে, আর মাঝখানে 4টা আসলো, এখন আছে আমাদের হচ্ছে 5খানা প্রিন্সিপাল আছে। এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পেয়ে যাবে। এবার আমাদের বইয়ের মধ্যে এটা পাবে, একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে XY ক্রোমোজোম, একটি X ক্রোমোজোম, XX ক্রোমোজোম না Y ক্রোমোজোম। অনিষিক্ত যদি মানব ডিম্বাণু হয়ে থাকে, ঠিক আছে, নিষিক্ত হয়নি এখন, তাহলে সেখানে শুধুমাত্র আমরা একটা X ক্রোমোজোম পাবো। তাহলে আমরা এটা কোন চ্যাপ্টারে পাবো? ক্রোমোজোমের চ্যাপ্টারে পাবো, বা বংশ বা জনন ও বংশগতির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে গিয়ে আমরা এটা পাবো। তাহলে সেই যখন আমরা এই সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে আমি কি করব, ওই চ্যাপ্টারটা এবার আমি এটা পড়ার সঙ্গে ওই চ্যাপ্টারটা খুলে একটু চোখের দেখা আমি সেখান থেকে দেখে নেবো যে এখানে কি আছে। XY ক্রোমোজোমটা কি আমাদের, XX ক্রোমোজোমটা কি,
পুরুষের মধ্যে কোন ক্রোমোসোমটা থাকে, সে মেয়েদের মধ্যে কোন ক্রোমোসোমটা থাকে, ঠিক আছে। তারপরে মোটর গাছে যে নিষেকটাই হয় সেই ক্ষেত্রে কি ধরনের ক্রোমোসোমের ফ্যাক্টর গুলো থাকে, একবীজপত্রী দ্বিবীজপত্রীতে কি ধরনের বিষয়গুলো থাকে, এর বংশগতির জনন কাকে বলা হয়, মেন্ডেল সম্পর্কে একটু ধারণা, এই জায়গাগুলো আমার যদি ক্লিয়ার থাকে, এটা দেখার সাথে সাথে যদি সেই জিনিসটা তোমাদের মনে পড়ে যায়, তাহলে মনে করো যে হ্যাঁ এবার আমার গিয়ে প্রিপারেশন একটা জায়গাতে চলে এসছে, ওই চ্যাপ্টারটা আমার একটা দখলে আছে, ঠিক আছে। তো এই দখলদারিটা কিন্তু চাকরির পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং সেগুলো কিন্তু দেখে নিতে হবে তোমাদের, ঠিক আছে। তো তাড়াহুড়া কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে কমপ্লিট করো। আমি জাস্ট তোমাদের একটা মেথড বলার ছিল, মেথড বললাম। এই যে কিছু কিছু প্রশ্ন আছে এগুলো আমি ধীরে ধীরে তোমাদের ইউটিউবে এগুলো কমপ্লিট করাবো। আরআরবির গ্রুপ ডির প্রস্তুতিটা করে, যেমন লাল লিটমাস নীল লিটমাসের অঙ্কগুলো, ঠিক আছে। এগুলো তুমি কেমিস্ট্রির যে চ্যাপ্টার গুলো রয়েছে সেখানেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ওখান থেকেও দেখে নিতে পারবে, ক্লিয়ার। তারপরে কি আছে, রিজনিং কোন ধাতু সব থেকে বেশি, প্রথম প্রশ্নেই আমি বলে দিয়েছিলাম সব থেকে নমনীয় ধাতু বা গলনাঙ্ক কার বেশি, কার, সোনার, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে স্টুডেন্ট, সবচেয়ে নমনীয় ধাতুকে, রূপা কি, তড়িৎ এবং তাপ এবং তড়িতের সব থেকে বেশি সুপরিবাহী কে, কপার সম্পর্কে, অ্যালুমিনিয়াম কি সব থেকে বেশি আমাদের ভূপৃষ্ঠের উপরে কোন পাওয়া যায়, এলিমেন্ট পাওয়া যায়, অ্যালুমিনিয়াম। তো এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা আমাকে জানতে হবে, অপশনগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে, ঠিক আছে। তো আশা করছি আমি তোমাদেরকে পড়বে কিভাবে সেটা আমি ক্লিয়ার করতে পারলাম, নেক্সট পড়বে কোথা থেকে সেগুলো আমি ক্লিয়ার করতে পারলাম। হাজার বই নিয়ে কোনো লাভ নেই, সিম্পল যেগুলো প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের কোনো বই নিয়ে সিম্পল খালি কমপ্লিট করতে থাকো, দ্যাট ইজ ইট, কোনো অসুবিধা নেই। একদিনে বেশি পড়তে যাবে না, আস্তে আস্তে পড়বে, পড়ে সেটার উপরে প্রশ্ন তৈরি করবে, কাউকে ধরিয়ে নেবে, এই মেথডটাকে কভার করো। যেগুলো আমি দিন রাত কোচিং এর আমার স্টুডেন্টস গুলোকে বলে থাকি, আরআরবির যে স্টুডেন্টস গুলো আমার নতুন ভর্তি হচ্ছে রেগুলার, তাদেরকেও হাজারবার বলছি কিন্তু এই মেথডটাকে ফলো করতে। তারা এই মেথডেই আমি যেহেতু পড়াই খুব ভালো করে জানি সেটা রেজাল্ট আমাদের কি হতে পারে, ঠিক আছে। তো আশা করি, যাই হোক অনেকটাই ভিডিওটা লেন্দি আজকে হয়ে গেল, তো আশা করি তোমাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা একদম জলের মতো ক্লিয়ার করে দিতে পেরেছি। জাস্ট যা যা আমি বললাম সেই মোতাবেক তোমরা কমপ্লিট করতে থাকো, তোমাদের আরআরবি গ্রুপ ডি হোক, 12th লেভেল হোক বা এনটিপিসি হোক, কিছু না কিছু তোমাদের একটা হাতের মুঠোয় আসবে, খুব ভালো চাকরি কিন্তু রেলের চাকরি, হ্যাঁ। তো সেই হিসেবে তোমরা প্রস্তুতিটা চালিয়ে যাও, ওকে। তো ডিয়ার, আজকের যে আমার মেথড ছিল সেটা ছিল এতটাই। বইগুলো এরকম আমাদের থাকবে, যেমন এটা ম্যাথামেটিক্যাল ম্যাজিক বই আছে, এরকমই আমাদের সায়েন্সের বইও আসতে চলেছে, রেডি হচ্ছে, এর মধ্যে রেডি করে তোমরাও কিন্তু ফ্লিপকার্ট, আমাজন, মিশোতে পেয়ে যাবে। এবং সব থেকে বেস্ট হয় অফলাইনের মধ্যে দিয়ে প্রিপারেশন নাও, এগুলো তোমরা এমনিতেই হাতের নাগালে এমনিতেই পেয়ে যাবে, ঠিক আছে। তো ডিয়ার, আজকের মতো এতটাই, নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, এবং খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আরআরবিরই আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আপডেট তোমরা অবশ্যই ইউটিউব এবং ফেসবুক পেজে পেয়ে যাবে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি স্টুডেন্টস, অবশ্যই করে নিও, ফলো যারা করোনি আমাদেরকে অবশ্যই ফলো করে নিও। আর কোনো কোশ্চেন থাকলে অলওয়েজ ওপেন কমেন্ট সেকশন, ওখানে অবশ্যই বলবে, আমি সেখানে যথাযথ চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।